এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমি সৈয়দ মুশাররফ আজম মুক্ত আবহের পক্ষ থেকে আজ আপনাদের সামনে শিক্ষাঙ্গনে উপস্থিত হয়েছি। আমরা প্রত্যেক সপ্তাহেই আমরা শিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি, বিভিন্ন বিষয়ে ব্যুৎপত্তি কীভাবে লাভ করা যায়, বিভিন্ন বিষয় সম্পর্কে ওয়াকিবহাল কীভাবে হওয়া যায়, শিক্ষার বর্তমান অবস্থা, প্রেক্ষিত, বিভিন্ন কলেজ শিক্ষা, স্কুল শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কীভাবে চলছে, কোথায় সংকট, কোথায় আরও বেশি নজর দেওয়া দরকার, সব কিছু আমরা আলোচনা করি। বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা থাকেন, শিক্ষাবিদরা থাকেন। তো আজ আমরা সামনে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দরজায় কড়া নাড়ছে বলা চলে, নকিং অ্যাট দ্য ডোর, একদম দোরগোড়ায় উপস্থিত। 3রা মার্চ শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। তো চারদিকে একটা প্রস্তুতি চূড়ান্ত ছাত্রছাত্রীদের মধ্যে। তো আমরা সেই কিভাবে ছাত্রছাত্রীদের কাছে আমাদের কেমিস্ট্রি সহজলভ্য করা যায়, সুন্দরভাবে উপস্থাপন করা যায়, তারা কীভাবে খুব সহজে সঠিক উত্তর লিখে বেরিয়ে আসতে পারবে এবং তাদের কাছে এই কেমিস্ট্রি ভীতিটা কীভাবে দূর হবে, একটা স্কুল উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের কাছে, এই বিষয়ে আমাদের সামনে আজ উপস্থিত হয়েছেন শেখ মঈনুদ্দিন হক, ওরগ্রাম চতুষ্পল্লী হাই মাদ্রাসার রসায়ন বিভাগের শিক্ষক। তাকে আমরা স্বাগত জানাই আমাদের স্টুডিওর পক্ষ থেকে। নমস্কার। তো তিনি আজকে আলোকপাত করবেন উচ্চ মাধ্যমিকে কেমিস্ট্রি বা রসায়নের প্রস্তুতি সম্পর্কে। তো তার কাছে জানতে চাইব, প্রথমে আমাদের আজ সময় একটু সংক্ষিপ্ত, আমরা একটু বিস্তারিতভাবে যেতে পারছি না, আমাদের একটু সময় সংকট রয়েছে। তো যাই হোক, তো সেক্ষেত্রে কেমিস্ট্রি একটা অনেকের কাছে সায়েন্স। আপনি গ্রামীণ এলাকায় শিক্ষকতা করেন, তো সেখানে শহরের থেকেও একটু বেশি বিজ্ঞান বিষয় একটা ভীতি। সেক্ষেত্রে রসায়ন, পদার্থবিদ্যা, গণিত এগুলো বিশেষ করে একটা ভীতি থাকে। সেই ভীতিটা কীভাবে আপনি কাটিয়ে তুলেছেন একটু যদি বলেন। প্রথমে সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন, এবং এই মুক্ত বাংলা যারা আমাকে এই ক্যামেরার সামনে কিছু বলার জন্য উপস্থিত করেছে তাদেরকেও আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা। এবং আমি যেখানে শিক্ষকতা করি সম্পূর্ণ একটি গ্রামীণ এলাকা, এবং সেখানে বিভিন্ন গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা সাধারণত পড়তে আসে। এবং সেখানে যখন আমরা পড়াই ক্লাসের মধ্যে, তখন কিন্তু সমস্ত বিষয়, একটা কেমিস্ট্রি যে সমস্ত টপিক, সেগুলো কিন্তু আমরা আলোচনা করতে পারি না। কতগুলো সিলেক্টিভ টপিক আমাদের বেছে নিতে হয়। সেই সিলেক্টিভ টপিকের উপরই আমরা সহজলভ্য। হ্যাঁ, এবং যেহেতু একটা স্কুলের মধ্যে যতটা সিলেবাস ততটা শেষ করাও সম্ভব নয়, এই জন্য কিছু আমরা টপিক সেখানে আমরা পড়াই যেগুলো সহজলভ্য এবং যারা খুব সহজে আনসার দিতে পারে, সেরকম কিছু টপিক সেগুলো আমরা গুরুত্ব দিয়ে পড়াই এবং সেগুলো আমরা প্র্যাকটিস করি, তাদের কোশ্চেন আনসার তৈরি করতে বলি। পুরোপুরি আমরা নোট ভিত্তিক ওখানে পড়াই না। চক অ্যান্ড টক, এবং তার সঙ্গে প্রশ্নপত্র দিয়ে তারা নোট তৈরি করে সেগুলো আমরা কারেকশন করি। এইভাবে আমাদের পড়াশোনাটা সেখানে চলে, এবং তাদের যাতে একটা সন্তোষজনক একটা ভালো মার্কস পাই, সেদিকে আমরা সেখানে লক্ষ্য দিই। তো এবারে কীভাবে, কীরকম সাজেশন, কীভাবে কী আসতে পারে?
উচ্চ মাধ্যমিক কোনগুলো বেশি এই ইম্পর্টেন্ট? সাজেশন বা এই সম্বন্ধে কিছু বলার আগে আমি কেমিস্ট্রি পড়ার ধরন সম্পর্কে হ্যাঁ, ছাত্রদের আমি কোনো কথা বলতে চাই যে যখন আমরা কেমিস্ট্রি কোনো একটা টপিক আমরা নিচ্ছি, কেমিস্ট্রিটা এমন একটা সাবজেক্ট যেখানে হচ্ছে ধারণা এবং তার সঙ্গে অনুশীলন, একদম। এটা সম্পূর্ণ হচ্ছে যেটা যোগ সাজেশ, দুটোই কিন্তু আমাদের সমানভাবে চলতে হবে। হ্যাঁ, এই জন্য যখন কোনো একটা ছাত্র বা ছাত্রী যারা ভবিষ্যতে আরও কেমিস্ট্রি পড়বে মাধ্যমিক পাস করার পর, মাধ্যমিকের যে সিলেবাস, কেমিস্ট্রি হ্যাঁ, নিয়ে পড়বে। মাধ্যমিকের পর কিন্তু সেখানে একটাই বিষয় ছিল ভৌতবিজ্ঞান, এখানে কিন্তু দুটো ভাগ হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, এবং তার সিলেবাসটা কিন্তু একটা ব্যাপক অনেকটাই সিলেবাস। এবং এখানে যখন তারা পড়বে তখন কোনো একটা টপিক, সে কোনো একটা শিক্ষক, প্রাইভেট টিউটর বা স্কুলের টিচার যখন পড়ছে, তখন টিচার যে জিনিসটা তাকে বোঝাচ্ছে বোর্ডের মধ্যে, তাকে পুরোপুরি সেটা কিন্তু নোট ডাউন করতে হবে খাতার মধ্যে, এবং সেটা সম্পূর্ণভাবে নোট ডাউন করার পর তারপরে সেই বিষয়টা সে বাড়িতে এসে টেক্সট বইয়ে সেই নোটের সঙ্গে সাজস্য রেখে সে পড়বে, এবং সে সেখানে একাধিক টেক্সট বই সেখানে ইউজ করতে পারে, এবং সেখানে যদি কোনো বিষয়টা যদি তার আটকে যায় সেটা আবার সে টিচারের সঙ্গে কনসাল্ট করতে পারে। এবং পরবর্তীকালে যখন তার একটা পুরো চ্যাপ্টারটা যখন তৈরি হয়ে গেল, তখন সেই চ্যাপ্টারে কী ধরনের কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনের সঙ্গে তাকে পরিচয় হতে হবে। মানে উত্তরের থেকেও আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে কোশ্চেনের সঙ্গে পরিচয় হবে, যেটা অন্যতম কোশ্চেনের পরিচয় হলে তাহলে উত্তরটা লিখতে পারবে। যে কীরকম কোশ্চেন, সেই কোশ্চেন সে টিচারের কাছ থেকে পেতে পারে যে আমার কিছু কোশ্চেন দিন, তো সেখানে টিচার তাকে হেল্প করতে পারে যে কোশ্চেনগুলোর উত্তরটা আমি কীরকমভাবে লিখবো। হ্যাঁ, কোশ্চেন একটা প্যাটার্ন আছে, মানে একটা উচ্চ মাধ্যমিক কাউন্সিলের একটা গাইডলাইন আছে সেখানে, যে কেমন করে উত্তরগুলো লিখতে হয়। হ্যাঁ, সেখানে একদম সম্পূর্ণ যেটা কি পয়েন্ট সেগুলো উল্লেখ করতে হয়। সেখানে টিচার তাকে কোনোভাবে হেল্প করতে পারে, কিন্তু টিচার এই নয় যে সমস্ত প্রশ্নগুলি একটা উত্তর করে তাকে টিচারকে দেবে। এক্ষেত্রে তার মধ্যে পড়ার মধ্যে একটা হীনমন্যতা কিন্তু স্টুডেন্টের মধ্যে আসতে পারে। সেই জন্য সে একটা কোশ্চেন একটা দিল, সে এবার তার অ্যান্সারগুলো করবে, সে অ্যান্সারগুলো পরে টিচারকে চেক করে নিতে পারে, বা কোনো একটা গুরুত্বপূর্ণ কিছু সেটা টিচারকে বলতে পারে যে না আমাকে এই উত্তরটা বলে দিন। এই পদ্ধতিতে কাজে লাগিয়ে যদি কোনো ছাত্র যদি পড়াশোনা করে, তাহলে পরীক্ষার সময়ে সে অনেকটা কিন্তু চিন্তামুক্ত অবস্থায় কিন্তু থাকবে। আর যদি কোনো একটা টিচার ধরুন কোনো গুচ্ছ নোট দিল, হ্যাঁ, তার পড়ার ক্ষেত্রে তার যেটা মনে হবে যে এই নোটটা কত পাতা আছে, কখন আমার নোটটা শেষ হবে, এরকম চিন্তা লাগবে। কারণ সে যদি নিজেই যদি নোটটা তৈরি করে, তার কিন্তু যে পড়াশোনার যে ধরনটা হবে সেটা কিন্তু পুরোপুরি স্টুডেন্ট কেন্দ্রিক হয়ে গেল, ছাত্র কেন্দ্রিক। আর সেখানে টিচার পড়ালো, টিচার নোট দিল, এইটা কিন্তু সম্পূর্ণ হলো কিন্তু টিচার শিক্ষক কেন্দ্রিক পড়াশোনা। হ্যাঁ, সেই শিক্ষক কেন্দ্রিক থেকে কিন্তু ছাত্র কেন্দ্রিক পড়াশোনার মধ্যে সে যদি যত তাড়াতাড়ি সে ফিরে আসবে, ততই কিন্তু তার মঙ্গল। নাহলে কিন্তু পরীক্ষার আগে সে কিন্তু একটা অন্যভাবে সে ভুগবে। তো এই বিষয়টা, এই রসায়ন শাস্ত্র, এই বিষয়টা আপনি কিভাবে সহজলভ্য করে তুলছেন আমাদের গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীর কাছে, যাদের ভীতি কাটিয়ে হ্যাঁ বোঝার পক্ষে খুব সহজ হচ্ছে? কি পদ্ধতি, কোনো কি নতুন আপনি অবলম্বন করছেন? নতুন পদ্ধতি বলছে যে আমরা যখন এখন ধরুন সেমিস্টার পদ্ধতিতে হয়েছে, হ্যাঁ, এখন সেমিস্টার পদ্ধতিতে আমি যাচ্ছি না, এখন আমি সামনে আমি 12 যাচ্ছি। সেখানে আমরা কতগুলো সহজ যে চ্যাপ্টারগুলো সেগুলো আমরা প্রথমে বেছে নিই, যেমন হচ্ছে প্রত্যেক জীবনের রসায়ন, হ্যাঁ, সেখানে কিছু জিনিসপত্র আছে। তারপর হচ্ছে পলিমার, তারপর আছে বায়োমলিকুল, যেগুলো হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এর উপর ভিত্তি করে। তারপরে কিছু আছে পৃষ্ঠতলের রসায়ন, সারফেস কেমিস্ট্রি। এই চ্যাপ্টারগুলো অপেক্ষিত অনেক সহজ, এবং এখানে যে ধরনের কোশ্চেনগুলো আসে, কোশ্চেনের ভ্যারাইটিগুলো একটু কম হয়। একই ধরনের মানে কিছু কোশ্চেন খুব সিলেক্টিভ, গতানুগতিক। এর বাইরে যে চ্যাপ্টারগুলো আছে, যেমন হচ্ছে ভৌত রসায়ন বা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, এগুলো হচ্ছে কোশ্চেন হচ্ছে প্রচুর ভ্যারাইটি কোশ্চেনের, মানে কি কোশ্চেন আসবে তাও কেউ বলতে পারবে না। সেই জন্য যেগুলো আমাদের হচ্ছে সহজলভ্য হবে যে চ্যাপ্টারগুলো, সেইগুলোর উপর ভিত্তি করি আমরা স্টুডেন্টদেরকে পড়াই, হ্যাঁ, বেশি জোর দিই, এবং সেইগুলি হচ্ছে পড়াই, এবং সেইগুলো পড়ানোর পর তাদেরকে আমরা কোশ্চেন দিই। সে কোশ্চেন দেওয়ার পর বলি সেই কোশ্চেনে তারা অ্যান্সার করে। তারপর আমরা যেটা করি যে কোশ্চেন অ্যান্সার করলে এটাই নয়, তারপর বলি যে তোমরা প্রশ্ন বিচিত্রা নাও। সেখানে অনেক কোনো সেট থাকে, সেই সেটে তোমরা কোশ্চেনগুলো এবার পাচ্ছ নাকি দেখো, সেগুলো কোনো টিচারই তৈরি করেছে। সেই সেটের মধ্যে যদি কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ নাকি দেখো, তোমাদের যদি এতগুলো যদি তৈরি হয়, এরপর আমরা যেটা যাই সেটা হচ্ছে বিভিন্ন ইয়ারের কোশ্চেন, যেগুলো বিভিন্ন সালে পড়েছে, সেই সালের যদি কোশ্চেনগুলো যায়, তারপর তার যে চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট হয়। হ্যাঁ, এবং এই যে সে করলো যেটা, এটা পরবর্তীকালে তাকে সেই যে তার নোট তৈরি হলো বিভিন্ন কোশ্চেনের, পরবর্তীকালে ওইগুলোই আমরা পড়তে বলি, এই জিনিসগুলি তুমি রিভাইজ করো। হ্যাঁ, এইভাবে কিছু সিলেক্টিভ যদি চ্যাপ্টার যদি করে, তাহলে অবশ্যই কিন্তু একটা শুধুমাত্র পাস মার্কস নয়, অনেকটা কিন্তু ভালো মার্কস কিন্তু আসে। এবং আমাদের
মাদ্রাসা কিন্তু অনেক স্টুডেন্টদের কিন্তু এসেছে কিন্তু এইভাবেই, হ্যাঁ, শুধু টিউশনের ওপর নয়, আমাদের স্কুল থেকে আমরা কিন্তু অনেকজনকে এইভাবে মার্কস কিন্তু আমরা পাইয়ে দিয়েছি। আচ্ছা 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 আচ্ছা। তাহলে আপনি মোটামুটি এবারে যে সাজেশন সিলেবাসটা পুরো কেমিস্ট্রি কীরকম আছে, একটু সিলেবাসটা যদি একটু বলেন। হ্যাঁ। এইচএস সিলেবাস এই যে সিলেবাসে যদি আমরা যাই, তাহলে এখানে আমাদের এখন যে সিলেবাস আছে ক্লাস 12-এর টোটাল হচ্ছে 16টা চ্যাপ্টার আছে এই মুহূর্তে। 16টার মধ্যে, হ্যাঁ, এবারে এই সিলেবাস নিয়ে যখন কথা হলো আরেকটা কথা বলি, হ্যাঁ শুধু 12-এর, এবং এক্ষেত্রে যদি আমরা আইএসসি বা সিবিএসসি বোর্ডে যাই, ওদের যে এনসিইআরটি সিলেবাসটা এখন কিন্তু অনেকটা ওদের কমে গেছে, এখন তাদের আছে মাত্র 10টা চ্যাপ্টার। সেই হিসাবে যদি আমরা তুলনা করতে যাই, ওয়েস্ট বেঙ্গলের যে কেমিস্ট্রি কাউন্সিলের যে সিলেবাসটা সেটা কিন্তু এখন অনেকটাই কিন্তু লেন্দি, হ্যাঁ, এখন কিন্তু বর্তমানে কিন্তু অনেকটা লেন্দি আছে, 6টা চ্যাপ্টার বাড়তি আছে। আবার কি এনসিইআরটি সিলেবাসের মধ্যে যেটাই আছে সেটাই কিন্তু আবার নিটের সিলেবাস সেটাই আছে, হ্যাঁ। এবারে নিটের যে ছেলেগুলো নিটের জন্য যে প্রিপারেশন যারা নিচ্ছে, তারা কিন্তু উচ্চ মাধ্যমিকের যে চ্যাপ্টারগুলো বাড়তি আছে নিটের বাইরে, সেইগুলো কিন্তু পড়ার পথে তাদের কিন্তু একটা অনীহা তৈরি হয়ে আসে। আমি এটা সমস্ত স্টুডেন্টদের জন্যই বলছি, ইন জেনারেল একটা অনীহা তৈরি হয়েছে। সেই জন্য সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা বক্তব্য যে তোমরা কিন্তু ওই যে চ্যাপ্টারগুলো যেগুলো নিটে নেই, সেই চ্যাপ্টারগুলো কিন্তু সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে, নাহলে কিন্তু লাস্টে কিন্তু পরীক্ষার কিন্তু ওখানে যে নাম্বার আসে সেখানে কিন্তু তোমাদের অনেকটা কিন্তু ফ্যাক্টর কাজ করবে, কিন্তু নাম্বারটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা আছে। আর কেমিস্ট্রি যে চ্যাপ্টারগুলো যেগুলো আছে সেগুলো যদি আমরা যাই, এখানে কিন্তু বিভিন্ন ধরনের সমাহার আছে, কোনো গাণিতিক সমস্যা আছে, আবার কোনো জায়গায় সমীকরণও লিখতে হবে, আবার কোনো জায়গায় যে অর্গানিকের বিভিন্ন প্রবলেম বা চেঞ্জ সেগুলো কিন্তু আছে, মানে সমস্ত রকম নিয়েই আছে কিন্তু এখানে। এবারে যে কোনো ফিজিক্যাল কেমিস্ট্রি যেটা, সেখানে কিন্তু একটা বড় অংশ আছে কিন্তু গাণিতিক সমস্যা বা অঙ্ক। এবার এখানে কি করতে হবে, অঙ্কটা একটুখানি ফেস করতে ওরা ভয় পায়, হ্যাঁ অঙ্ক ফেস করতে ভয় পায়, এবং সেক্ষেত্রে কী করতে হবে, যে অঙ্কের যে সূত্র যে ফর্মুলা দিয়ে অঙ্কগুলো হচ্ছে, সেই ফর্মুলাগুলো ওদিনকে বারবার কিন্তু লিখে কিন্তু প্র্যাকটিস করতে হবে ফর্মুলা, এবং তার কিন্তু প্রতিটা সিম্বল কী অর্থে ব্যবহৃত হচ্ছে সিম্বলটা তার দিনকে ঠিকমতো কিন্তু বলতে হবে এবং সেটা করতে হবে কিন্তু, এবং সেটা পরীক্ষা খাতাও যদি পড়ে অঙ্কের একটা ফর্মুলা লেখার পর তার কিন্তু সিম্বলের কোনটা কি মিনিং মানে সেটা কিন্তু অবশ্যই তাকে সেটা ওখানে উল্লেখ করতে হবে, নাহলে কিন্তু তারা নাম্বারের ওখানে কিন্তু কাটে, হ্যাঁ অনেক সময় নাম্বার ওখানে কাটা যায়, হ্যাঁ। এবারে অঙ্ক করার পর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একক, অঙ্কের কিন্তু এককটা কিন্তু তার দিনকে ঠিকমতো কিন্তু সেখানে উল্লেখ করতে হবে একক যদি গণ্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল হয়ে যাবে, হ্যাঁ। অঙ্কের প্রসেস ঠিক থাকলেও শুধু এককের জন্য কিন্তু উত্তর কিন্তু আলাদা আসতে পারে, হ্যাঁ। এইটাগুলো গাণিতিক সমস্যাযুক্ত যে চ্যাপ্টারগুলো আছে ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে সেগুলো। এরপর আসছি সমীকরণে, যেটা কেমিস্ট্রি আমাদের মাথার মধ্যে এলি একটা প্রধান যেটা আছে রাসায়নিক সমীকরণ একটা, হ্যাঁ। এবার রাসায়নিক সমীকরণের এখানে কিন্তু অনেকটাই উচ্চ মাধ্যমিকে, যেটা পি বলো বা ডি বলো বা হচ্ছে মেটালার্জি, এই ধরনের চ্যাপ্টারগুলোতে অনেক রাসায়নিক সমীকরণ কিন্তু আছে, এবং যেগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু পড়ে একটা বড় অংশ ধরে পড়ে, এবং প্রচুর রাসায়নিক সমীকরণের মাঝে যে কোনগুলো আসবে সেটা কিন্তু কেউ জানে না, এবং সেই জন্য এখানে রাসায়নিক সমীকরণগুলো যতটা প্র্যাকটিস করা যায়, যতটা নিজের মধ্যে আয়ত্ত করতে পারবে, ততটা কিন্তু তোমাকে রাসায়নিক সমীকরণগুলো করতে হবে, এবং তার সঙ্গে রাসায়নিক সমীকরণ যেটা উল্লেখযোগ্য হচ্ছে ব্যালেন্সটাও তোমাকে সেখানে ঠিকমতো করতে হবে, নাহলে কিন্তু ওখানে নাম্বার গণ্ডগোল হতে পারে। নম্বরটা বাড়বে কি করে, হ্যাঁ, সাধারণ ছাত্রদের নম্বর কীভাবে ভালো হবে, আর যারা খুব আরও টপার তাদের আরও কী করে বাড়বে, 100-100 হয়তো পাবে এরকম। এখন কেমিস্ট্রিতে আমরা খাতা দেখছি, দীর্ঘ 10 বছর ধরে খাতা দেখছি, এবং সেখানে দেখেছি আমার কাছেও অনেকজন 70 পেয়েছে, হ্যাঁ। তার মানে কেমিস্ট্রিতে যে 100% নাম্বার পাওয়াটা সেটা কোনো ফ্যাক্টর নয়, এবং সেখানে নাম্বার পাওয়ার জন্যে আমি পরীক্ষার আগে এই মুহূর্তে যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে টেক্সট বইটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, টেক্সট বই সঙ্গে তোমার নিজস্ব যদি নোট যদি তৈরি থাকে সেগুলো করতে হবে, ধারণা তৈরির জন্য টেক্সট বই পড়তে হবে, এবং সেগুলো বারবার খাতায় কিন্তু লিখতে হবে, খাতায় লেখাটা কিন্তু অন্যতম ফ্যাক্টর, কারণ সময় ধরে, হ্যাঁ। কিন্তু এই জন্যই ফ্যাক্টর যে আমাদের পরীক্ষা যখন আমরা দেবো তখন কিন্তু আমরা মুখে বলে কিন্তু পরীক্ষাটা হবে না, আমাকে কিন্তু পার্টিকুলার হচ্ছে খাতাতে লিখে আমাকে লিখতে হবে, তাহলে আমাদের লেখার কাজটা আগে থেকে করলে অনেক এগিয়ে যাবে। আমাদের যদি প্র্যাকটিসটা যদি না থাকে, একটা চ্যাপ্টার করছি তাহলে ওই পরীক্ষা হলের মধ্যে কিন্তু ভীতি কাজ করবে, টাইমে সুস্থ পারবে না। 2 নম্বর যেটা সেটা হচ্ছে গাণিতিক সমস্যাগুলো সঠিক উপায়ে সমাধান করার চেষ্টা করা একটা, এবং তাদের যে ফর্মুলাগুলো, হ্যাঁ, 4-5টা চ্যাপ্টার গাণিতিক সমস্যা সেখানে পড়ে, তাদের ফর্মুলাগুলো একটা পাতার মধ্যে লিখে নেওয়া, তাদের সিম্বলগুলো লিখে নেওয়া, যাতে পরীক্ষার আগে লাস্ট মুহূর্তে আমার যেন একটু কাজে লাগে, আমি যেন দেখতে পারি, আমি একটা সুইও যেন একটু দেখতে পারি যে কী কী ফর্মুলা এগুলো আছে, হ্যাঁ, সেগুলো যেন আমি দেখতে পারি।
3 নম্বর যেটা বারবার হচ্ছে বিভিন্ন প্রশ্নপত্র বিশ্লেষণ করা, যেটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, একটা প্রশ্নপত্র যে কী ধরনের প্রশ্ন আসছে, আমি তো আর 20 দিন পর পরীক্ষা, আমি যে প্রশ্নপত্রগুলো সেগুলো আমি পাচ্ছি নাকি, এখনও পর্যন্ত আমি পাচ্ছি নাকি, যদি প্রশ্নপত্র পাচ্ছি নাকি, এবং যদি কোনো দেখা যায় যে বিশেষ করে অঙ্ক বা রাসায়নিক সমীকরণ এই ধরনের যুক্ত যে কোশ্চেনগুলো আছে সেইগুলো কিন্তু সঙ্গে সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে আমার কিন্তু খাতায় কিন্তু অনুশীলনটা করতে হবে, কারণ এইগুলি হচ্ছে পরীক্ষা হলের মধ্যে একটা বেশি করে কিন্তু আটকে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়। হ্যাঁ, এইটা হচ্ছে পরীক্ষার আগে এখন তারা যদি এইভাবে যদি প্রিপারেশনটা নেয়, মানে ভালো ছেলেদের ক্ষেত্রে আমি বলছি, তারা কিন্তু অনেকটা নাম্বার হচ্ছে স্কোর করতে পারবে। আর একটা গুরুত্বপূর্ণ আমি যেটা লিখবো খুব সঠিক জিনিসটা কি পয়েন্টগুলো, সেই কি পয়েন্টগুলো আমাকে কীভাবে পয়েন্টটা সাজাতে হবে। হ্যাঁ, না আমি যখন একটা পরীক্ষা খাতাতে লিখছি, ধরুন একটা কোশ্চেন আমাদের যে ধরনের কোশ্চেন থাকে, কোনো একটা ব্যাখ্যাধর্মী একটা কোশ্চেন যেটা এলো, হ্যাঁ ব্যাখ্যাধর্মী কোশ্চেনের মধ্যে তার যে কি পয়েন্ট, যে আসল পয়েন্টটা, মানে উল্টো পাল্টা 2 পাতা না লিখে তার মধ্যে যে আসল পয়েন্টটা সে 4 লাইনে লিখে দেয়, সেখানে কিন্তু সে ফুল মার্কস পেয়ে যাবে, পুরোপুরি পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের বেশি না লিখে আমাদের কি পয়েন্টটা যাতে আমরা খাতার মধ্যে লিখতে পারি, সঠিক উত্তরটা খাতার আসল যে কি পয়েন্টটা সেইটা দিয়ে আমরা যদি ব্যাখ্যা যদি করতে পারি, তাহলে এক্ষেত্রে আমাদের নাম্বারটা অনেকটাই আসবে, এবং সেখানে নাম্বার যে কাটার যে স্কোপটা সেটাও কিন্তু এক্সামিনারের কোনো অংশে থাকবে না, যে 1 নম্বরে আমি কাটবো কোনোভাবে, সেটা কিন্তু থাকবে না। ঠিক, একদম ঠিক। তাহলে রুমের ভেতরে রুমের ভেতরে যে পরীক্ষার সময় কি করবে, কিভাবে উত্তর দিলে তাড়াতাড়ি শেষ করতে পারবে, কিভাবে উত্তর দিলে পরীক্ষকদের দৃষ্টি আকর্ষণ করতে পারবে, এই বিষয় সম্পর্কে যদি আপনি আরেকটু। হ্যাঁ, রুমের ভেতরে যে কেমিস্ট্রি পরীক্ষা সে যাচ্ছে রুমে দিতে গিয়ে প্রথমেই তার হচ্ছে তার আত্মবিশ্বাসটা তার মধ্যে কিন্তু প্রথমেই থাকতেই হবে, পরীক্ষার মধ্যেই তার কিন্তু কেন্দ্রের মধ্যে তার আত্মবিশ্বাসটা কিন্তু তার পুরোপুরি থাকতে হবে। প্রথমে সে কী করবে, যখন সে একটা প্রশ্নপত্র হাতে পেলো, প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তার কিন্তু সে প্রশ্নপত্রটা মোটামুটি তাকে একটা চোখ বুলে নিতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী আছে কী না আছে সেটা চোখ বুলে নিতে হবে। 2 নম্বর সে যেটা করবে যে সময়টা বিশ্লেষণ, সময়টা ম্যানেজ করা, যে আমি কোন প্রশ্ন কত দাগে কোন প্রশ্নগুলো আমি কতক্ষণ পর্যন্ত লিখব, এবং সেটা আমার যেটা গাইডলাইন সেটা তার এমনভাবে করতে হবে যাতে পুরো উত্তরটা সে 3 ঘন্টার মধ্যে যেন শেষ করে দিতে পারে। 15 মিনিট একটা বাড়তি টাইম তার জন্য রাখতে পারে, 3 ঘন্টার মধ্যে যেন সমস্ত যেন সে শেষ করে দিতে পারে, সমস্ত কোশ্চেনের যেন উত্তর সে 3 ঘন্টার মধ্যে যেন শেষ করে দিতে পারে, হ্যাঁ রিভিশনটা। তারপরে এই যে বাকি যে 15 মিনিট, সে 15 মিনিটে তাকে কিন্তু রিভিশন দিতে হবে, কারণ রিভিশন দিতে গিয়ে দেখা যায় যে প্রচুর কিন্তু ভুল ভ্রান্তি বের হয়, কিন্তু সে নিজে জানে নিজের অবচেতন মনেই কোনো কিছু একটা জিনিস ভুল লিখে এসছে, সেটা কিন্তু তার হচ্ছে ধরা পড়ে যাবে। হ্যাঁ, 4 নম্বর যেটা হচ্ছে যে গাণিতিক সমস্যা সমাধানগুলো যেগুলো আছে বা সেগুলো হচ্ছে তাকে আরও ভালো করে দেখে নিতে হবে যে না আমি সত্যি ঠিক লিখেছি নাকি। হ্যাঁ, আর কোনো একটা ধরুন কোশ্চেন দেখা যাচ্ছে যে সে পারছে না, সেই কোশ্চেনটা না ধরে থেকে তার উত্তর দেওয়ার এখনও প্রচুর কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো তাকে আলোকপাত করতে হবে, সেই কোশ্চেনটা সে পরবর্তীকালে লাস্ট করবে। এইভাবে দেখা যায় যে কোনো একটা স্টুডেন্ট যে কোনো একটা কোশ্চেনকে নিয়েই সে দেখা যাচ্ছে দীর্ঘ সময় ধরে সেটা ভাবছে, সেটা না ভেবে আমি পরের কোশ্চেনে যাব এবং সেখানে তার উত্তর করবো, আমি লাস্টে আবার ফিরে আসবো এবং সেই কোশ্চেনে অ্যান্সার কোনো প্রশ্ন ধরুন কোনগুলো আগে করতে হবে তাকে সুবিধা, মানে নম্বর বাড়ার ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন একদম প্রথম থেকে ধরলো, হয়তো দেখলো ভাবতে ভাবতে সময় চলে যাবে, নষ্ট হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কোন প্রশ্নগুলো আগে করলে তার নম্বরটা প্রথমেই কেমিস্ট্রিতে যেটা আছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেটা আছে 14টা প্রথমে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, সে প্রথমেই মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো অ্যান্সার করবে এবং অ্যান্সার করতে গিয়ে কোনটা যদি আটকে যায় সে ছেড়ে দিয়ে চলে যাবে সেটা অ্যান্সার করা নেই, এবং অ্যান্সার করার সময় অবশ্যই যেন সে যেন দাগ নম্বরটা যেন অবশ্যই দেয় যে কোনো কোশ্চেনে। তারপর আরও আছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ, অতি সংক্ষিপ্ত আছে সেটা করলো, তারপর 2, তারপর 3 নম্বর, তারপর 5 নম্বর। হ্যাঁ, এবার সে পরপর করে যাবে, তার যদি কোনো জায়গায় যদি সমস্যা হয় সেটা ছেড়ে রেখে যাবে, এবং লাস্টে তাকে অবশ্যই দেখতে হবে বিশেষ করে মাল্টিপল চয়েস কোশ্চেন আমার কোনো বাদ গেল না, এবং সে যদি সেটা নাও পারে কোনো একটা অপশন তাকে সেখানে দিয়েও তাকে কিন্তু আসতে হবে, কারণ সেটা কিন্তু হ্যাঁ কোনো নাম্বার হয়তো সে ঠিক হয়ে গেলেও তার নাম্বারটা পেতে পারে। মাল্টিপল চয়েস কোশ্চেনে আমরা ছাড়া যাবে না। আমরা যখন খাতাতে দেখি যে মাল্টিপল চয়েস কোশ্চেন দেখা যাচ্ছে যে মাঝের একটা সে ফাঁক দিয়ে চলে গেছে, হয়তো সে ভেবেছে আমি লাস্টে পড়বো, কিন্তু রিভিশন দিতে পারে না, কিছু দিতে পারে নাই, পরে সেটা ফাঁকা থেকে চলে গেছে। হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আসে, সেই জন্য মাল্টিপল চয়েস কোশ্চেন দেখতে কোনো অংশ যেন আমার যেন কোনোভাবে যেন বাদ না যায়, এই জিনিসটা তাকে কিন্তু খুব ভালো লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনি প্রস্তুতিটা নিয়ে বললেন, হ্যাঁ আজ কীভাবে এখন থেকে ওভারঅল একটা প্রস্তুতি নেবে, হ্যাঁ খুব ভালো স্টুডেন্ট, টপার এবং মিডিওকার, হ্যাঁ এই
স্টুডেন্টদের মধ্যে। হ্যাঁ, মিডিও কাস্টদের জন্য কিছু একটা কথা আমি বলুন। বলছি। মিডিও কাস্টদের জন্য কতগুলো যেমন চ্যাপ্টার আছে, খুব সিলেক্টিভ কতগুলো চ্যাপ্টার আছে। আমি প্রথমে বলেছি, আবার বলছি, যেমন হচ্ছে প্রত্যেক জীবনের রসায়ন, তারপর আছে পলিমার, তারপর আছে বায়োমলিকুল, জীবজন্য তারা ওই চ্যাপ্টারটা বায়োলজিতেও পড়ে থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে পৃষ্ঠতলের রসায়ন। একদম। এই ধরনের চ্যাপ্টারগুলো যেগুলো আছে, দ্রবণ, এখানে শুধুমাত্র কিছু অঙ্ক থাকে, অঙ্ক সূত্রগুলো যদি মনে রাখতে পারে, হ্যাঁ, সেটাও একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এই চ্যাপ্টারগুলো তারা যদি শুধুমাত্র ঠিকমতো যদি পড়ে যায়, তাহলে তার নাম্বারটা কিন্তু এখানে অনেকটাই ক্যারি করবে। এবং যারা শুধুমাত্র পাস করতে চাইছে বা একটা মোটামুটি সম্মানজনক নাম্বার হতে চাইছে, তাদের একটা খেয়াল রাখতে হবে যেন এমসিকিউ বলে 14টা যেন আমি তাদের দাগ নাম্বারটা অন্ততপক্ষে দিয়ে আসতে পারি, এটা তাকে দেখতে হবে। আর একটা কথা যেটা হচ্ছে যে এই যে গাণিতিক যে সমস্যা, এই গাণিতিক সমস্যাগুলো যেগুলো, এগুলো কিন্তু প্রতিটা স্টেপে কিন্তু নাম্বার থাকে। তাদের ফর্মুলাটা লেখার জন্য একটা নাম্বার থাকে, অনেকগুলো পার্ট থাকে, 3 নম্বর থাকলেও তাদের হচ্ছে 3-4টে পার্টে কিন্তু নাম্বার থাকে। এবং তারা যদি সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা, গাণিতিক সমস্যাটা নাও করতে পারে, শুধু তারা যদি ফর্মুলাটা যদি মনে করে যায় এবং ফর্মুলাটা তারা যদি লিখে দিয়ে চলে আসে, তাহলে সেক্ষেত্রেও তাদের কিন্তু ওই 2-1 নম্বর করে ওখানে কিন্তু ওইভাবে কিন্তু 1 নম্বর বা হাফ নাম্বার করে তাদের কিন্তু আসতে পারে, তার কিন্তু নাম্বারটা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারে। হ্যাঁ, সে যতটা পারবে, সে পারলো না সেটা ঠিক আছে, কিন্তু সে যদি গাণিতিক সমস্যা, গাণিতিক যতগুলো ফর্মুলা আছে সেখান থেকে তো কিছু ধরুন 2-3 তো অঙ্ক আসি, এবং সে ধরুন অঙ্কটা সেটা কোনো করতে পারলো না, শুধু যদি তারা যদি ওই ফর্মুলাটা যদি লিখে চলে আসে, হ্যাঁ, এবার তারা সিম্বলগুলো কি মিনিং সেটা লিখে দেবে, সেক্ষেত্রে তারা কিন্তু নাম্বারটা পাবে। হ্যাঁ, এইভাবে তারা নাম্বারটা কিন্তু ক্যারি কিন্তু করতে পারে। তাহলে আপনাকে এখন একটা যারা মিডিওকার তাদের জন্য কিছু বললেন। হ্যাঁ, যারা টপার, খুব ভালো স্টুডেন্ট, তাদের সেক্ষেত্রে 100 দিকে তারা 95 থেকে 100 দিকে ধাবিত হয়, তাদের সম্পর্কেও কিছুটা বললেন। তো টপারদের কি আরও ভালো নম্বর পাওয়ার জন্য, হ্যাঁ, ধরুন এই 100-র মধ্যে 100 এরকম, হ্যাঁ, কিছু নতুন কিছু পদ্ধতিটাকে গ্রহণ করতে হবে না? না, নতুন এখানে পদ্ধতি গ্রহণ করা কিছু নেই, যে আমি প্রতিটি কোশ্চেনের আমি উত্তর করব, এটা হচ্ছে মেন। এবং সেখানে আমি তাদের উত্তরে আমি আসল কথাগুলো সেখানে আমি লিখবো, বেশি কথা লিখবো না, সেখানে আমি মেন যে পয়েন্টগুলো সেগুলি উল্লেখ করব এবং প্রতিটি কোশ্চেনের আমি অ্যান্সার করব এবং ঠিকভাবে করব। এইটা করলেই কিন্তু নাম্বার পাওয়া যায়। বেশি কিছু ভাবার কিন্তু এখানে কিন্তু দরকার নেই, যে না আমাকে 70 পড়তে গেলে একটা বিশাল কিছু অনেক কিছু পড়তে হবে, হ্যাঁ, কিছু নেই। হ্যাঁ, তবে রাসায়নিক সমীকরণগুলো অনেক সময় ডিস্টার্ব করে, অনেক ভালো ছেলেরাও দেখা যায় যে ওখানে ভুল করে যায়, ওখানেই নাম্বারটা কিন্তু কমে যায় অনেকজনের। হ্যাঁ, ওখানে রাসায়নিক সমীকরণে যে ইকুয়েশন ব্যালেন্সটা ঠিক মতো করলো না, এবার সেই ক্ষেত্রে একটা পার্ট মার্কিং হয়ে কিন্তু নাম্বারটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং তাদের সেই অংশটা একটু ভালো রকম দৃষ্টি দিতে হবে। হ্যাঁ, যে এক্ষেত্রে আমার জন্য সমীকরণগুলো যেন সঠিকভাবে আমি লিখতে পারি, সেইটা তাদের একটু কিন্তু দেখতে হবে। আর আলাদা করে কোনো রকম নয় যে আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি করবো এবং পারবো সেটা। আর এমন কোনো কোশ্চেন আসে না যেটা হচ্ছে যে সিলেবাসের বহির্ভূত, এরকম কোনো কোশ্চেন আসে না। তবে এলেও সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে নাম্বার কাউন্সিল থেকে দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা এক্সামিনাররাও নাম্বার সেখানে সেগুলো দিতে অটোমেটিক সেগুলো নাম্বার পেয়ে যাই। সেই হিসাবে ভালো ছেলেদের ক্ষেত্রে যে প্রতিটা টপিক ধরে ধরে যদি সে ঠিকমতো যদি পড়ে, সে যদি নিজের মধ্যে ধারণাটা ঠিক রাখে এবং সেটা যদি অনুশীলন করে প্রপার ওয়েতে, তাহলে কিন্তু পুরোপুরি 100-এ 100 নাম্বার পাওয়া, অবশ্যই 100% নাম্বার পাওয়া কিন্তু অবশ্যই এক্ষেত্রে কিন্তু সম্ভব। আর আপনার কাছে একটা প্রশ্ন আমার খুব ভালো লাগছে, যে আপনি দীর্ঘদিন ধরে 11 সাল থেকে শিক্ষকতা করছেন, তো এক্ষেত্রে স্কুলের কোনো খুব ভালো মেধাবী ছাত্র কেমিস্ট্রিতে বেশ মানে ভালো ফল করেছে এবং একটা নজির স্থাপন করেছে এরকম? না, এইভাবে আমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে মানে অতটা নজির ফল করার মতন করে না, করেছিল মানে হ্যাঁ একবার করেছিল, হ্যাঁ, দুজন কিন্তু 62-64 করে পেয়েছিল, দুজন, দুটো মেয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 62-64 করে কিন্তু নাম্বার তারা পেয়েছিল। ওই এলাকায় মোটামুটি মিডিওকার বেশি। হ্যাঁ, পুরোটাই না, মিডিও ক্লাস লোয়ার লেভেলও আছে। হ্যাঁ, এবং তবে উচ্চ মাধ্যমিকে অনেক ভালো স্টুডেন্ট আমাদের ওখানে যায়, অনেকটাই যায়, ভালো স্টুডেন্ট কিন্তু যায় মাধ্যমিক থেকে উচ্চ, হ্যাঁ, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে প্রচুর ভালো স্টুডেন্ট কিন্তু যায়। মানে গ্রামের দিকে স্কুল হলে যেখানে একটা স্টুডেন্ট সমস্যা সায়েন্স নেই, না সায়েন্সও নেই অনেক ক্ষেত্রে, না মাদ্রাসা নেই, আমাদের যে স্টুডেন্টগুলো যায় সেগুলো স্কুল থেকে মানে বোর্ড থেকে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার তো মাদ্রাসা যেটা উচ্চ মাধ্যমিক লেভেলের তো কোনো আলাদা কোনো বোর্ড নেই, একটাই বোর্ড। সেটাই বলছি, মাধ্যমিক পর্যন্ত মাদ্রাসা যেটা আছে হাই মাদ্রাসা, তারপর থেকে যারা ইয়ে করে তারা তো আপনাদের স্কুলে যাবে, হ্যাঁ, কাছাকাছি যেগুলো আছে। হ্যাঁ, না ম্যাক্সিমাম যেগুলো আছে আশেপাশে স্কুল থেকে বোর্ডের স্টুডেন্টরাই যায় ওখানে। আচ্ছা আচ্ছা, বোর্ডের স্টুডেন্ট একটা মানে হিউজ অ্যামাউন্টে, প্রচুর পরিমাণে। আচ্ছা, এবং আমাদের ওখানে সায়েন্সের স্টুডেন্টটা অন্যান্য স্কুলে যেমন গ্রামের দিকে হয় অনেকটা কম, আমাদের কিন্তু কম থেকে কিন্তু আমাদের কিন্তু 25-30 জন করে কিন্তু সায়েন্সের স্টুডেন্ট আছে আমাদের। এটা ভালো, রিমার্কেবল। হ্যাঁ,
নিঃসন্দেহে খুবই ভালো একটা বার্তা। হ্যাঁ, যে সায়েন্সে আমাদের টাউনেই ধরুন কিছু কিছু স্কুল, হরিজন, কানি স্কুল, হ্যাঁ, এরা সায়েন্সের স্টুডেন্টের পাচ্ছে না, হ্যাঁ, ল্যাক থেকে যাচ্ছে। সেটা আমাদের গ্রামীণ এলাকায় সায়েন্স, হ্যাঁ, গ্রামীণ এলাকা হলেও এখানে কিন্তু সায়েন্সের স্টুডেন্ট কিন্তু আছে আমাদের, ভালো। সেটা আমরা পড়াতে পারছি, সেটা একটা ভালো জিনিস, খুবই ভালো একটা আপনার স্যাটিসফ্যাকশনটা আসছে। স্যাটিসফ্যাকশনটা আসছে। হ্যাঁ, তো কিভাবে মানে এটা এই কেমিস্ট্রি সাবজেক্টটা আমার কাছে আপনার কাছে জানতে চাইছি যে আরও বেশি গণমুখী, আরও ছাত্রছাত্রীদের কাছে আরও খুব বেশি আকর্ষণীয়, যাতে কোনো রকম এরকম ভয় ভীতি না থাকে, হ্যাঁ, এবং এটা প্রত্যেকের কাছে যাতে গ্রহণযোগ্য, সায়েন্স স্টুডেন্ট যারা, হ্যাঁ, তাদের কাছে আরও গ্রহণযোগ্যতা বেশি বৃদ্ধি পায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয়? দেখুন, এক্ষেত্রে যে কোনো একটা সায়েন্সের সাবজেক্টের কিন্তু পরবর্তীকালে কিন্তু তার সেখান থেকে কিন্তু সে অনেক কিছু করতে পারে, অনেক লাইন কিন্তু সেখান থেকে পেতে পারে, অনেক আছে। কিন্তু বর্তমান সময়ে যা দেখা যাচ্ছে যে সায়েন্সের এই ভীতির জন্যে অনেক স্টুডেন্ট কিন্তু সেই লাইনে কিন্তু আসতে পারছে না। হ্যাঁ, সবার অনেকটা যেটা চায়, যারা বার্ডেন ফ্রি এডুকেশন, যে এখানে সায়েন্স নিলে আমার একটা বার্ডেন হবে, অনেক টিউশনে যেতে হবে বা অন্য জায়গায় যেতে হবে, অনেক পড়তে হবে, অনেক খরচা, এই ধরনের বিষয়টা কিন্তু আসে। এই জন্যে আমার যেটা পরামর্শ, ক্লাস মাধ্যমিক থেকেই তাদের ওই জিনিসের সায়েন্সের টপিকগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, এবং সেখানে তাদের মধ্যে কিন্তু একটা ইন্টারেস্ট কিন্তু আসতে হবে, কারণ এখানের অনেক চ্যাপ্টার কিন্তু ওখানে কিন্তু আছে, অনেক লিঙ্ক আছে অনেক চ্যাপ্টারের সঙ্গে। তাহলে সেই চ্যাপ্টারগুলো এখানে যদি এই লেভেলে যদি তাদের ভীতিটা কমে যায়, তাহলে কি করতে হবে, তারা পরবর্তী লেভেলে কিন্তু এই সায়েন্সটা নিয়ে পড়ার কিন্তু আগ্রহ জন্মাবে। হ্যাঁ, যেমন আমরা ক্লাস 9-10-এও আমরা কেমিস্ট্রি যে বিভিন্ন রকম টেস্ট এগুলো আছে, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা 9-10 স্টুডেন্টদের কিন্তু এগুলো শেখাই, কিন্তু আমরা দেখাই ল্যাবরেটরির মধ্যে কিন্তু আমরা মানে যে ধরনের টেস্ট বা কিছু একটা আছে, প্র্যাকটিক্যালটা একটা আগ্রহ সৃষ্টি করে। হ্যাঁ, সেইগুলো জিনিসগুলো কিন্তু দেখায়। যেমন হচ্ছে, যেমন একটা 9-এর প্রথম চ্যাপ্টার আছে, যেমন ইউনিট একক দিতে, এখানে একক নিয়ে তার তুলাযন্ত্র ব্যবহার, মাপনি, চোং, এই জিনিসগুলো কিন্তু আমরা ল্যাবে নিয়ে কিন্তু দেখাই কিন্তু এগুলো। তাহলে ওদের একটা আগ্রহ তৈরি হয় যে জিনিসটা এরকম এইভাবে কোনটা তুলাযন্ত্র কেমন হয়, চোং কি রকম হয়, ওগুলো এঁকে শুধু হয় না, ওগুলো একদম বুঝি প্র্যাকটিক্যাল দেখানো যায়। হ্যাঁ, যেমন মাপুনি চোঙের ক্ষেত্রে মাপাটা একটা বিশাল একটা বড় ফ্যাক্টর, যে আমার চোখটা কেমন করে আমি দেখবো এটা, এবং যখন ওদের ক্লাসে বোঝাচ্ছি তারা কিন্তু ওটা বুঝতে পারছে না, এবং বাস্তবে যখন একটু জল নিয়ে যখন সিলিন্ডারের মধ্যে দেখালাম, তারা কিন্তু দেখলো না সত্যি করে এটা আসে, এটা হচ্ছে, তারা কিন্তু জিনিসটা বুঝতে যায়। তারা কিন্তু এবার সেই সম্বন্ধে তাদের মধ্যে একটা ধারণা জন্মে যাচ্ছে, তার ছবিটা যদি সামনে ভাসে তাদের লিখতেও সুবিধা হয়, তাদেরকে নিজেদের হাতেই তার ল্যাবরেটরি কাজ করে, প্র্যাকটিক্যালটা করে, বিভিন্ন বিষয় ঢেলে মিশ্রণ ঘটিয়ে, তাদের কাছে আরও বেশি আকর্ষণীয় হবে। আমরা প্রতিটা, যেমন হচ্ছে অ্যাসিড বেস আছে, যেটা কেমিস্ট্রি একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা কিন্তু 9-এর স্টুডেন্টদের কিন্তু অ্যাসিড বেস লিটমাস পেপার দিয়ে, পিএইচ পেপার দিয়ে জলের পিএইচ চেক করা, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা দেখালে তারা কি হলো, ওই বিষয়ের প্রতি তাদের ইন্টারেস্টটা জাগলো। আমরা তাদেরকে পিএইচ লিটাস পেপারও দিই, যে বাড়ির মধ্যে বিভিন্ন জিনিসের দেখবি কোনটা অ্যাসিড আর কোনটা হচ্ছে ক্ষারীয়, সেটা তোরা দেখবি, বাড়ির মধ্যে গিয়ে দেখবি, দিয়ে পরের দিন একটা খাতায় লিখে আনবি যে এইগুলো আমরা বিভিন্ন, এই লেবুর রস নিয়েছি, এই সাবান ডিটারজেন্ট, এগুলো লিখে না দেখাবি যে কোনটা কী পেয়েছি সেগুলো। এই জন্য বিষয়গুলো আমরা করে থাকি সায়েন্সের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য। তাহলে কোন কোন এবারে ইম্পর্টেন্ট যদি কিছু বলেন, এগুলো আসার সম্ভাবনা খুব বেশি, হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে কেমিস্ট্রিতে, সেরকম কয়েকটা যদি উদাহরণ দেন। হ্যাঁ, কয়েকটা যদি দিই, যে উচ্চ মাধ্যমিকে যে প্রথম যে চ্যাপ্টারটা আছে, যে কঠিন অবস্থার রাসায়ন, এই কঠিন অবস্থার রাসায়নের যে এখানে বিভিন্ন যখন ক্রিস্টাল যে ল্যাটিসগুলো আছে যেগুলো, হ্যাঁ, তাদের যে সেই ল্যাটিসগুলোর হচ্ছে তাদের যে কিনারা দৈর্ঘ্য আর যে তাদের অ্যাঙ্গেলগুলো কোথায়, এদের রিলেশনটা অনেক সময় একটা কোশ্চেন আকারে এমসিকিউ আসে, সেটা এবার আসার সম্ভাবনা আছে। তাছাড়াও সেখানে যে ডেনসিটি যে অঙ্ক আছে, একটা ক্রিস্টালের যে ডেনসিটি দিয়ে ম্যাথমেটিক্স আছে, সেইটা দিয়ে আসার সম্ভাবনা হচ্ছে খুব বেশি। হ্যাঁ, তারপরে এখানে সেমিকন্ডাক্টর কিছু আছে, এন টাইপ, পি টাইপ সেমিকন্ডাক্টর, হ্যাঁ, এইগুলো টপিকগুলো কিন্তু তারা যেন স্টুডেন্টরা যেন অবশ্যই করে যায়। তারপর তড়িৎ বিশ্লেষণের এইভাবে কোল্ডাস ইকুয়েশন বা তাদের কোনো সমস্যার সমাধান, কোল্ডাস ইকুয়েশন দিয়ে কোনো অঙ্ক, এইগুলো কিন্তু তারা কিন্তু পড়ে যেতে পারে। হ্যাঁ, এরকম প্রতি চ্যাপ্টার আছে। পৃষ্ঠতলের রাসায়নেরও বিস্তৃত দশা বিস্তার মাধ্যম কী, তারপরে পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম, এটা কেন এই কম্পাউন্ডটা কেন গঠিত হয়, PCl5 কেন গঠিত হচ্ছে, NCl5 কেন হচ্ছে না, তারপরে হচ্ছে PCl3 আদ্য বিস্তৃত হচ্ছে, NCl3 কেন এই ধরনের কেন হচ্ছে না, এই ধরনের প্রবলেমগুলো করে যেতে পারে। আর লাস্টে দেখেন প্রোটিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট,
হ্যাঁ, এগুলো অপেক্ষিত সোজা চ্যাপ্টার, এটা আমরা বলবো যে সাজেস্টিভ না পড়ে পুরোটাই পড়ে যাওয়া। অপেক্ষিত যেগুলো হচ্ছে যারা নাম্বারটা এখানে বাছাই না পেতে করাই চাইছে, ভালো। হ্যাঁ বাছাই না করাই ভালো, একটু করে পড়ে যাওয়া ভালো। কারণ সব চ্যাপ্টার যদি আমি বাছাই করতে যাই তাহলে পুরোটাই বাছাই হয়ে গেলে কিন্তু তার মধ্যে যদি না আসে তাহলে মুশকিল আছে। মুশকিল আছে, হ্যাঁ, লিখতেই তবে- পারবেন না। হ্যাঁ, যে চ্যাপ্টারগুলো অপেক্ষিত একটু কঠিন সেগুলো কিছু বাছাই একটু অংশ পড়ে গেল ঠিক আছে, কিন্তু এই ধরনের চ্যাপ্টারগুলো তারা যদি কমনগুলো যে প্রত্যেকটাই পড়তে হ্যাঁ এইগুলো কিন্তু না পড়ে গেলে তাহলে কিন্তু হতে সমস্যা হবে। সমস্যা হচ্ছে। হ্যাঁ, সেখানে যদি কমন না পড়ে, হ্যাঁ সাজেশন ঠিক না আসে, তাহলে সে একবার লিখতেই পারবে না, ফেল করে যাবে। হ্যাঁ, এটা খুব ভালো সাজেশন দিয়েছেন। হ্যাঁ, আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো এখনো পর্যন্ত যে যতটা পর্যন্ত চ্যাপ্টার পড়েছে আর নতুন করে চ্যাপ্টার না পড়ে ততটা পর্যন্ত তার প্র্যাকটিস করাটা গুরুত্বপূর্ণ। যে নতুন একটা চ্যাপ্টার আবার পড়বো, হ্যাঁ বাঞ্ছনীয়, সেটা বাদ চলে যাক অসুবিধা নাই, সেখানে আমি সাজেস্টিভ কিছু জিনিস পড়ে যাবো, সেগুলো এলো না এলো আমি অতর মধ্যেই পরীক্ষা দেবো, এই ধারণাটা যদি কারোর মধ্যে থাকে এটা তাহলে অপশন ওটাই ভালো। থাকবে, হ্যাঁ, ওই চ্যাপ্টারগুলো ওর মধ্যে অপশন থাকবে। সিলেক্টিভ যদি কিছু পড়ে যায়, নতুন করে আমি কোনো কিছু বাড়াবো না, হ্যাঁ সেটাই অপেক্ষিত বাঞ্ছনীয় বেশি। ওর মধ্যেই সে পেয়ে যাবে। এখন নতুন করে মাথায় ঢুকিয়ে আর উদ্ধার করতে পারবে না, আর যেগুলো জানে সেগুলো ভুলে যাবে, হ্যাঁ সেগুলো ভুলে যাবে। ভুলে যাবে। এটা নতুন করে করতে গিয়ে, তৈরি করতে গিয়ে। যাই হোক, আমরা খুব সুন্দরভাবে কেমিস্ট্রি, এইচএসের কেমিস্ট্রি কীভাবে ভালো নম্বর পাওয়া যায়, কীভাবে প্রস্তুতি নেওয়া যায়, কীভাবে বোধগম্য করা যায়, আরও বেশি ভীতি কাটানো যায় কেমিস্ট্রি সাবজেক্টটার, এবং ভালো সাজেশন দিলেন তিনি খুব সুন্দর, কোনোগুলো আসার সম্ভাবনা বেশি প্রশ্ন পত্রে, এবং কীভাবে প্রস্তুতি নিতে হবে, কীভাবে উত্তর লিখতে হবে, এবং মিডিওকারদের জন্য এবং টপার যারা খুব ভালো ছেলে তাদের জন্য তিনি সাজেশন দিলেন। এবং সবচেয়ে বড় যে কেমিস্ট্রি শিখে, হ্যাঁ মাধ্যমিকে তো আমরা জানি ভৌত বিজ্ঞান মানে কেমিস্ট্রি ফিজিক্স দুটোই থাকে, হ্যাঁ, কিন্তু উচ্চ মাধ্যমিক থেকে একদম মাস্টার ডিগ্রি পর্যন্ত সেগুলো আলাদা। কেমিস্ট্রি সাবজেক্টটা আলাদা পুরো, ফিজিক্স আলাদা, হ্যাঁ সেখানে বায়োলজি যেমন ভেঙে হচ্ছে বটানি, জুওলজি, আরও অনেক ভাগ আছে। যাই হোক, আমরা কেমিস্ট্রির এত সুন্দরভাবে তিনি উদাহরণ দিলেন, ভালো নম্বর কি করে পাবে সাধারণ ছাত্রছাত্রীরা, কারো কী করে ভালো মার্কস পাবে, কি করে পাস মার্কসটা খুব ইজিতে আনা যায়, সহজেই আনা যায়, এবং যারা টপার তারা আরও ভালো করে পাবে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কেমিস্ট্রিকে কীভাবে তারা কাজে লাগাবে, এবং পঠন পাঠন করবে, গবেষণা করবে, সব কিছু বিষয়ে তিনি আমাদের প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিলেন। অত্যন্ত একজন ভালো মানুষ। হ্যাঁ, আমাদের এতক্ষণ ছিলেন শেখ মনিরুদ্দিন হক, ওরগ্রাম চতুষ্পল্লী মাদ্রাসার কেমিস্ট্রির টিচার। তাকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছিলাম। এতক্ষণ তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনেক মূল্যবান বক্তব্য রাখলেন, অনেক সাজেশন দিলেন। আমি সৈয়দ মুশাররফ আজম তার সঙ্গে ছিলাম আলাপচারিতায়। আমি তাকে ধন্যবাদ জানাই আমাদের এখানে আসার জন্য। আগামী দিনে আবার তাকে আমরা পাবো আশা রাখছি, এবং আশা করি তার সাজেশন ছাত্রছাত্রীরা তার সাজেশনের মাধ্যমে যথেষ্ট উপকৃত হবে। আজ এখানে শেষ করছি। নমস্কার।